এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আজকে প্রধান খবর, ইসলামকে কেন্দ্র করে ফ্রান্স আর তুরস্কের বিবাদের মধ্যেই প্রেসিডেন্ট এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে রম্য সাময়িকী শার্লি এবদো, তুরস্কের তীব্র নিন্দা। বাংলাদেশে চিংড়ি মাছের মাথায় জেলি ঢুকিয়ে তা বাজারে বিক্রি করা হচ্ছে, এরকম অভিযোগ ওঠার পর পুলিশের অভিযান। চিংড়ির মাথার উপরের অংশটা আপনার খুললে দেখবেন যে নরমাল চিংড়ি হলে আপনার কোনো কিছু আলাদাভাবে এত তাড়াতাড়ি হবে না, আর যদি জেলি থাকে আপনার উপর করলে এটা দেখবেন একেবারে সেপারেট একটা পদার্থ। আরও থাকবে 7 মাস বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে বাংলাদেশ ভারত বিমান চলাচল, পরিক্রমায় শেষে রয়েছে ফোন ইন। তবে শুরুতেই এখনকার সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ফরাসি রম্য সাময়িকী শার্লি এবদো প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র বা কার্টুন প্রকাশ করায় ক্ষিপ্ত তুরস্ক সাময়িকীটির বিরুদ্ধে আইনি এবং কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। কার্টুনে দেখা যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট হিজাব পরা এক নারীর স্কার্ট উঠিয়ে দেখছেন। তবে ফ্রান্স বলছে ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। ফেসবুক, টুইটার ও গুগলের প্রধানরা মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রের 230 ধারা নামে যে আইনের বলে এই কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত কোনো কন্টেন্টের জন্য দায়ী করা যায় না, তার উপর মার্কিন সেনেটের এক শুনানিতে তারা একথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন উভয়েই এই আইনটি বাতিল করতে চান। ইউরোপে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে, তখন জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে আজ বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। বলা হচ্ছে তিনি পুরো নভেম্বর মাস জুড়ে সব পানশালা, রেস্টুরেন্ট, ব্যায়ামাগার এবং বিনোদন কেন্দ্র বন্ধ রাখার আহ্বান জানাবেন। তবে স্কুল খোলা রাখা যাবে। আজ প্রেসিডেন্ট ম্যাক্রন ফ্রান্সে 4 সপ্তাহের জন্য লকডাউন জারি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আজারবাইজান অভিযোগ করেছে যে আর্মেনিয়ান সেনাবাহিনী বারদা নামে একটি আজেরি শহরে এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে 19 জন বেসামরিক লোককে হত্যা করেছে। এতে আরও 60 ব্যক্তি আহত হয়। আর্মেনিয়া এই আক্রমণের অভিযোগ অস্বীকার করে বলেছে বরং আজারবাইজানি নাগর্নো কারাবাখে একটি হাসপাতালে হামলা চালিয়েছে। শ্রীলঙ্কার ওপর চীনের প্রভাব বর্ণনা করতে গিয়ে এটিকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন চীন সেখানে শিকারী প্রাণীর মতো আচরণ করছে। মিস্টার পম্পেও এখন কলম্বো সফরে রয়েছেন। বেইজিং তাদের উচ্চাকাঙ্ক্ষী এক আন্তর্জাতিক অবকাঠামো প্রকল্পের অংশ হিসাবে শ্রীলঙ্কায় শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। ভারত শাসিত কাশ্মীরে এক আইনি পরিবর্তন এনে বৃহৎ শিল্পগোষ্ঠীগুলির একলপ্তে অনেকটা জমি কেনার পথ প্রশস্ত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল সরকারি এক নির্দেশে কাশ্মীরে রিয়েল এস্টেট আইনেরও সংশোধন করা হয়েছে, যার ফলে এখন থেকে ভারতের যে কোনো প্রান্তের নাগরিক সেখানে জমি বাড়ি কিনতে পারবেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে চিংড়ি মাছের মাথায় জেলি ঢুকিয়ে তা বিক্রি করা হচ্ছে, এরকম এক অভিযোগ ওঠার পর তার ঠেকাতে বাজারে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য কর্মকর্তারা। বলা হচ্ছে ওজন বাড়ানোর উদ্দেশ্যেই মাছের মাথায় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব জেলি ভরে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ঢাকা থেকে আরও জানাচ্ছেন মুন্নি আক্তার। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় মাছের আড়তে মঙ্গলবার অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে চিংড়ি মাছের মাথায় জেলি ঢোকানোর কারণে বেশ কয়েকজন মাছ বিক্রেতাকে 5 লাখ টাকার বেশি জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ নাদিম। মিস্টার শাহ বলেন, তারা যাত্রাবাড়ির বেশ কয়েকটি আড়তে গেছেন। এসব আড়তের যেসব দোকানি চিংড়ি মাছ বিক্রি করছিল তাদের প্রায় সবার কাছ থেকেই জেলি দেয়া মাছ উদ্ধার করেছেন তারা। অনেকে তো আছে একসাথে রুই কাতলা বিক্রি করে, আবার পাশে চিংড়ি মাছও রাখে। তো আমরা যার দোকানে এরকম পেয়েছি তাদের দোকানেই আমরা গিয়েছি কালকে, চেক করে পাইনি এরকম আমি একটা পেয়েছি যা চিংড়িতে জেলি পাওয়া যায়নি। আসলে চিংড়ির ক্ষেত্রে যেটা হয় তারা তো বাল্কে নিয়ে আসে,
তাদেরকে বলে যে কোনো ধরনের জেলি ঢুকানো হয়নি, কিন্তু দেখা যাচ্ছে 50% মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বাকি 50% হয়তো ন্যাচারালি আছে। মঙ্গলবারের ওই অভিযানে ছিলেন ঢাকা জেলার মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ। তিনি বলেন, তারা জানতে পেরেছেন যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার মতো যেসব জেলাতে চিংড়ি উৎপাদিত হয় সেখানে চিংড়ি ধরে সেগুলো বাজারে আনার আগেই সেগুলোতে জেলি পুশ করা হয়। তিনি বলেন, মূলত ওজন বাড়ানোর জন্যই বিক্রেতারা এমনটা করে থাকে। এটা মেইনলি তাদের অসৎ উদ্দেশ্যটা হলো ওয়েট বাড়ানো। আপনার 100 কেজি চিংড়িতে যদি সে 20 কেজি বাড়াইতে পারে, 20 কেজি চিংড়ির দাম আপনার 12,000 টাকা। আমরা চিংড়িটার বেশি কনসার্ন, কারণ আপনি হয়তো শুনে থাকবেন একটা সময় আমাদের দেশের চিংড়ি বাইরে গেছিল এবং ওইখানে সাগু পুশ করা ছিল ওজন বাড়ানোর জন্য, এবং এটা কনসাইনমেন্ট ফেরত আসছিল। যার জন্য আমাদের এটা যেভাবেই হোক মানুষকে নিরাপদ মাছ খাওয়াতে হবে। মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে কোনো চিংড়িতে জেলি রয়েছে কিনা, তবে মাথা ভেঙে ফেলার পর জেলির উপস্থিতি চোখে পড়ে বলে জানান মিস্টার রশিদ। চিংড়ির মাথার উপরের অংশটা আপনার খুললে দেখবেন যে নর্মাল চিংড়ি হলে আপনার কোনো কিছু আলাদাভাবে এত তাড়াতাড়ি হবে না, আর যদি জেলি থাকে আপনার উপর করলে এটা দেখবেন একেবারে সেপারেট একটা পদার্থ। আমরা ডিপার্টমেন্টাল স্টোরে যাই, বাজারে যাই, এত সচেতন ভাবে একটা মাছ ভেঙে কেটে ভিতর থেকে এনে, এটা একটু টাফ ব্যাপার। এটা আসলে এটা এনফোর্সমেন্ট আমাদের আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব না। জনপ্রিয় মাছে জেলির উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের সাধারণ ভোক্তারাও। এমনই একজন সামান্তা খালিদ। এখন অনেকে কিন্তু বলছেন যে ওই জেলিটা হচ্ছে একটা প্লাস্টিক বা এটা আমাদের দেহের জন্য কতটা ক্ষতি, কিন্তু কেনার সময় তো আসলেই আমাদের কোনোভাবে বোঝার কোনো উপায় নেই। এদিকে খাদ্য ও পুষ্টিবিদরা বলছেন, চিংড়ি মাছের ভেতরে যে জেলি পাওয়া যায় তা পুরোটাই প্লাস্টিক। এছাড়া সাগু বা অনেক সময় সাদা পাথর এবং ধাতব পদার্থও পাওয়া যায়, আর এগুলো খেলে কিডনি ও পাকস্থলীর জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করছেন পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। পাথর তো বডিতে গেলে কোনো সময় ডাইজেস্ট হবে না, এটা একটা জমা হয়ে পাকস্থলীর একটা প্রদাহ তৈরি করতে পারে। আর জেলি মেইনলি যে প্রবলেম সেটা হচ্ছে জেলি, এটার যে কেমিক্যাল সাবস্টেন্স এটা একেবারে ডাইজেস্ট হবে না, পাকস্থলীতে এটা থেকে পাকস্থলীর ক্ষতি সাধন করতে পারে এবং মেইনলি এটা কিডনির জন্য বেশ ক্ষতিকর। চিংড়ি ছাড়াও সাদা পোয়া এবং শিং মাছে রং মিশ্রিত করা হয় বলে জানান জেলা মৎস্য কর্মকর্তারা। মুন্নি আক্তার। বাংলাদেশে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে পুলিশ আজ 3 দিনের রিমান্ডে নিয়েছে। নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের মামলায় গ্রেফতারের পর মিস্টার সেলিমকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলের পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগেও দেশটির বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধির ক্ষমতার অপব্যবহার, জমি দখল সহ নানা অনিয়মের অভিযোগ এসেছে, কিন্তু স্থানীয় সরকার প্রতিনিধিদের জবাবদিহিতার কি ব্যবস্থা বাংলাদেশে আছে, এ নিয়ে শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের প্রতিবেদন। ইরফান সেলিম গ্রেপ্তার হওয়ার পর ফৌজদারি অপরাধের অভিযোগের কারণে তাকে সিটি কর্পোরেশনের কাউন্সিলের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আরেকজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরফান সেলিম তার নির্বাচনী ওয়ার্ডে সিসি ক্যামেরা বসিয়ে বাসা থেকে ওয়াকিটকির মাধ্যমে এলাকাটি নিয়ন্ত্রণ করতেন। এই অভিযোগ এখন আনা হয়েছে। এই বিষয়টি তাদের অনেক কাউন্সিলরের মধ্যে আলোচনা হচ্ছে যে এতদিন এই কাজ করা সম্ভব হলো কিভাবে। কিছুদিন আগে পাবনা জেলার বেড়া উপজেলায় নদীর ঘাটের ইজারা দেয়া নিয়ে ইওনোকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠায় সেখানকার পৌর মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন তাকে মেয়রের পদ থেকেও বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞ ড তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থার জনপ্রতিনিধিদের অনেকের সেই পদের ক্ষমতা এবং সীমা লঙ্ঘনের প্রবণতা বেড়েছে। এখন কোনো জনপ্রতিনিধি কিছু আইন বিরোধী, সমাজ বিরোধী কাজ করছেন, তখন এই বিষয়গুলো নজরে আসছে। দেখেন, শহর অঞ্চলের ওয়ার্ডগুলোতে দেখা যাবে একটা কাউন্সিলর তার কাউন্সিলে গিয়ে যে ডিসকাশন করে সিদ্ধান্ত নিবে, সেই কাজটার চেয়ে তার যে নির্বাচনী এলাকা এটার বাজার নিয়ন্ত্রণ করা, তার এখানে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা, বর্জ্য ব্যবস্থাপনার বদলে বর্জ্য ব্যবসা করা, এইরকম অনেকগুলো বিষয় তারা করে বসছে এবং এগুলোই তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে। এগুলোর ডিফ্যাক্টো ফাংশন। এই যে একজন কাউন্সিলরকে অ্যারেস্ট করা হলো 2-4 দিন আগে, পুরো এলাকায় সিসিটিভি বসিয়ে তার নিজের খরচে, নিজের ব্যবস্থাপনায় উনি বাসায় একটা বেস স্টেশন করে এটা নিয়ন্ত্রণ করছেন। এখানে ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি প্রাধান্য পাচ্ছে। সুতরাং এটা পুরো সিস্টেমটার মধ্যে একটা বড় ধরনের
কালচারাল ট্রান্সফরমেশন হয়ে গেছে। ডক্টর তোফায়েল আহমেদ আরও বলেছেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা, উপজেলা পরিষদের উন্নয়ন কাজ এবং আর্থিক দিক স্থানীয় প্রশাসন তদারকি করে থাকে, আর সিটি কর্পোরেশনগুলোর দায়িত্ব সরাসরি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর। কিন্তু সামগ্রিকভাবে জবাবদিহিতা নিশ্চিত করার কেউ নেই বলে তিনি মনে করেন। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ফেমার প্রধান মনিরা খান বলেছেন, এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো রাজনৈতিক বা দলীয়ভাবে হওয়ার কারণে এর বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা তাদের স্ব দল ছাড়া অন্য কারো কাছে জবাবদিহি করবে না, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া আইনেও পরিষ্কার করে কিছু নেই বলে তিনি উল্লেখ করেছেন। আমাদের কিন্তু ডিফাইন করা নেই যে এই যে কাউন্সিলররা যারা ইলেক্টেড হয়েছে তারা কার কাছে রেসপন্সিবল, ওই এলাকার এমপির কাছে না ওই এলাকার জনগণ। জনগণ তো আমরা একটা বলি কথা, কিন্তু এক এক করে তো জনগণের কাছে কেউ অ্যাকাউন্টেবল হতে পারে না। একটা সমষ্টিগতভাবে তার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। তো সেই অ্যাকাউন্টেবিলিটিটা দেখবে কে, সে কি করছে সেটা তাকে মনিটর করবে কে, সেটাকে আমাদের ঢেলে সাজানোর দরকার। 2008 সালে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের জবাবদিহিতার ব্যাপারে একটি অধ্যাদেশের মাধ্যমে একটি কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু পরে সেই অধ্যাদেশ আর আইনে পরিণত করা হয়নি এবং কমিশনও রাখা হয়নি। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কমিশন করে নিয়ন্ত্রণ করা উচিত কিনা এমন মত রয়েছে বিশেষজ্ঞদের অনেকের। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তাঁর মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ঘাটতি তিনি দেখেন না। জবাবদিহিতা সবাই আছে, আর কোনো একজন জনপ্রতিনিধি একটা অন্যায় করলে সব জনপ্রতিনিধিরা অপরাধী হয়ে যাবে, এটা তো ঠিক না। আমার এখানে 62,000 জনপ্রতিনিধি আছে। মেসিভ অভিযোগ আসার পরও আমি দেখেছি যে 0.01% থেকে নিচে হলো যারা নাকি অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, অর্থাৎ অনিয়মের সাথে সম্পৃক্ত হয়েছে। এবং এর মধ্যেও আবার 0.25%কে আমরা দেখা যায় যে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফেক অভিযোগ আছে। আবার কারো কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদেরকে আমরা স্থায়ীভাবে বরখাস্ত করেছি। আমরাও যদি কোনো অভিযোগ আসে তদন্ত করি, আর আমাদের যে সমস্ত ভিজিলেন্সের ব্যবস্থা আছে সেগুলোকে দেখে। কিন্তু ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে তখন রাজনৈতিক প্রভাবের কারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও গড়িমসি লক্ষ্য করা যায়। কাদির কল্লোল। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার পরিক্রমায় আজকে রয়েছে ফোন ইন। এতে শ্রোতাদের স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞ চিকিৎসক। শুনতে পাবেন একটু পরেই। করোনা ভাইরাস মহামারীর কারণে 7 মাসেরও বেশি বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ আর ভারতের মধ্যে বিমান চলাচল। আর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার বিষয়টি নিশ্চিত করতে বিমানের যাত্রীদের বিশেষ কিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বিমানবন্দরেও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা নাগিব বাহারের সাথে। পুলক, এই সিদ্ধান্তটা আসলে গত সপ্তাহেই নেওয়া হয়, যেহেতু 7 মাস আসলে বিমান যোগাযোগ ছিল না। আজকে থেকে সেটা শুরু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি প্রতি সপ্তাহে আসলে 2মুখী মোট 56টি ফ্লাইট যাওয়া আসা করবে। বাংলাদেশ থেকে যাবে সপ্তাহে 28টি ফ্লাইট এবং ভারত থেকে সপ্তাহে 28টি ফ্লাইট আসবে। এবং বাংলাদেশের হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর থেকে শুধুমাত্র ভারতের কলকাতা, দিল্লি এবং চেন্নাই এই 3টি শহরে বিমান চলাচল করবে। আর বাংলাদেশের 3টি বিমান চলাচলকারী প্রতিষ্ঠান এবং ভারতের 5টি প্রতিষ্ঠান, তারা হচ্ছে এই যে যোগাযোগ সার্ভিসটা দেবে যাত্রীদের, আসলে কিছু নিয়ম মেনে চলতে হবে যেন করোনা ভাইরাস সংক্রমণটা ছড়িয়ে না যায়। প্রধান যে জিনিসটা নিশ্চিত করা হয়েছে যেন কোনো করোনা ভাইরাস বা কোভিড আক্রান্ত রোগী যেন আসলে এক দেশ থেকে আরেক দেশে যেতে না পারে। সেজন্য যে কোনো যাত্রীর বিমান ভ্রমণ করার জন্য অন্তত 72 ঘন্টা আগে বাংলাদেশ সরকার নির্ধারিত কোনো একটি যে কোভিড টেস্ট করার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর একটি সার্টিফিকেট লাগবে। বিমানবন্দরের যে স্বাস্থ্য কর্তৃপক্ষ তারা সেই সার্টিফিকেটটা ভেরিফাই করবে। এটি ছাড়া যে বিমানবন্দরে কিছুক্ষণ পরপরই আসলে ডিসইনফেক্টেন্ট দিয়ে পরিষ্কার করা হচ্ছে বিভিন্ন জায়গা, যাত্রীদের ক্রমাগত হ্যান্ড স্যানিটাইজ করানো হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, বিমানবন্দর কর্তৃপক্ষ মাস্ক দিচ্ছেন এবং টেম্পারেচার চেক করা হচ্ছে। এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আমি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সাথে কথা বলে যেটা দেখছি, ভারতের সাথে এই যে বিমান চলাচল আজ থেকে শুরু হচ্ছে সেখানে কিন্তু বিমানের 2টি রো খালি রেখে, এবং চেয়ারম্যান আমাকে যতটুকু বলেছেন যে শেষ 2টি রো খালি রেখে বাকি যতগুলো রোতে যতগুলো আসন আসলে থাকবে ততগুলো আসনেরই সমান টিকিট নিতে পারবেন। এবং এটা বাংলাদেশ এবং ভারত উভয় দেশের কর্তৃপক্ষের সাথে সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। নাগিব বাহার। এবারে রয়েছে আজকের ফোন ইন।
ফোন ইন পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে, সেখানে অপেক্ষা করছেন কাদির কল্লোল। শ্রোতাদের এখন নিয়ে যাচ্ছি তার কাছে। কাদির। ধন্যবাদ পুলক। বিবিসির ঢাকা স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ শিশুরোগ এবং নবজাতকের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তাহমিনা বেগম। অধ্যাপক তাহমিনা বেগম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্ন নিয়ে আসছেন আপনার কাছে দিনাজপুর থেকে সঞ্চিতা পল। সঞ্চিতা পল, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আসলে আমার বাচ্চার বয়স 7 দিন। আর বাচ্চা যখন হয় তখন শুরুতেই নাকে পানি পড়ছিল। পানি পড়ার সমস্যা এখন নেই, কিন্তু হাঁচি দিচ্ছিল, মানে এখনো হাঁচি দেয়, ছোট থেকে হাঁচি দিচ্ছে এবং মাঝে মাঝে হাঁচির পরিমাণটা একটু বেশি হয়ে যায়। ডাক্তার আমাকে একটা ড্রপ দিয়েছে আর কি, সেই ড্রপটা ব্যবহার করলে হাঁচি দেওয়ার পরিমাণ কমে যায়। আর যখন নিঃশ্বাস নেয়, শুরুর 2 দিন নিঃশ্বাস নেওয়ার সময় একটু শব্দ হচ্ছিল, মাঝে হা করে নিঃশ্বাস নিচ্ছিল। এখন হা করে নিঃশ্বাস নেয় না, কিন্তু মানে নাক দিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময় হাত মানে কাশি আছে মুখে, এইরকম শব্দ হয়। আর শুরুতে কাশি ছিল না, কিন্তু এখন মাঝে মাঝে কাশি দেয়। তো এইটা কি নিউমোনিয়ার লক্ষণ কিনা? ধন্যবাদ ডাক্তার তাহমিনা। জি বলুন। হ্যাঁ, আমি চলে যাই, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আমি এখন। বলুন। হ্যাঁ মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা কথা বলেছেন। আজকে আপনার বাচ্চার বয়স 7 দিন এবং বাচ্চাটা কিন্তু এখন হয়েছে, এখন সিজন কিন্তু একটু ডিফারেন্ট, একটু দিনে গরম থাকে, রাতে একটু ঠান্ডা, বড়দেরও কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ, বাচ্চা একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে এসেছে, সেজন্য একটু তার তাপমাত্রা একটু ভ্যারিয়েশন হতে পারে, সেই জন্য বাচ্চা একটু হাঁচি কাশি দিবে, নাকটা বন্ধ থাকবে, কিন্তু এটা নিয়ে ভয় পাবেন না। আর হাঁচি, এটা ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে মাঝে মাঝে মনে হবে যে বুকে শব্দও হচ্ছে, এটা নাক বন্ধের জন্য এই শব্দটা হয়। আপনি খালি খেয়াল করে দেখেন, 3টা জিনিস খেয়াল করবেন, যে বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছে কিনা, আর বুকের পাঁজরের নিচের অংশটা ভিতরের দিকে দেবে যাচ্ছে কিনা, এই জিনিসটা খেয়াল করে দেখেন। আর যদি এগুলো না থাকে, বাচ্চা ঠিক মতন খাচ্ছে কিনা, যদি দেখেন যে বাচ্চা ঠিক মতন খাচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে না, পাঁজরের নিচের অংশটা ভিতর দিকে দেবে যাচ্ছে না, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। যে ড্রপটা ডাক্তার সাহেব দিয়েছেন, সেই ড্রপটা যদি নাক বন্ধ থাকে, তাহলে 2 নাকে 2 ফুটা করে দিবেন, দিয়ে কটন বার দিয়ে নাকটা মুছে দিবেন। আর যদি হাঁচি আসে, নাক দিয়ে এমনি পানি আসে, তাহলে কোনো ড্রপ ছাড়াই কটন বার দিয়ে নাকটা মুছে দিবেন, বিশেষ করে খাওয়ার আগে। ধন্যবাদ। এখন রংপুর থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাগরিকা আক্তার। সাগরিকা আক্তার, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে, আমার ছেলের বয়স 5 বছর, ওর খাবার রুচি খুবই কম, আর মানে সবজি তরকারি গুলা খাইতে চায় না, শুধু শুকনা খাবার খায়, আর স্বাস্থ্য খুবই মানে স্লিম। এখন আমি কি করতে পারি আমার ছেলের জন্য? ধন্যবাদ অধ্যাপক তাহমিনা। জি, অনেক আচ্ছা মা, ঠিক আছে, এটা সব মায়েদের একই কথা যে মা বাচ্চা খায় না। তো একটা কথা আপনাকে আমি বলি, যে আমি সবসময় বলি, সবাইকে বলি, যে বাচ্চারা যদি মানে সুস্থ থাকে, বাচ্চা যদি হাসি খুশি থাকে, সারাদিন যদি খেলাধুলা করে, বাচ্চার কোনো অসুখ বিসুখ না থাকে, তাহলে এটা নিয়ে চিন্তা করবে না যে বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে যে বাচ্চাকে 6 মাস পর পর ক্রিমের ওষুধ খাওয়াবেন, চাইলে আপনি একটা ভিটামিন খাওয়াতে পারেন, এটা আপনার মনের, আপনার খুশির জন্য। কিন্তু খাবারের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সারাক্ষণ পিছন ঘুরেন যে খাও খাও খাও, তাহলে কিন্তু বাচ্চা খাবে না। হ্যাঁ, একটা কথা আছে যে আমাদের বই পুস্তকে লেখা আছে যে ফুড ফোর্সিং লিডস টু ফুড রিফিউজাল। যত বেশি আপনি ফোর্স করবেন, তত বেশি বাচ্চা রিফিউজ করবে। হ্যাঁ, আপনি 5 বছরের বাচ্চা আপনার সাথে নিয়ে বসবেন, ওর সামনে খাবারের প্লেটটা দিবেন, ও খাবার নাড়াচাড়া করবে, দেখবে যে এটা খাবার চিনবে, নিজের হাতে খাবে। মাঝে মাঝে আপনি খাইয়ে দিলেন, কিন্তু খাবার নিয়ে একদমই জোর করবেন না। আর আপনি মা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে খাবার একটু চেঞ্জ করে দিবেন, প্রত্যেকদিন এক খাবার দিবেন না, একটু বদলে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, কারণ শাকসবজি দিতে হবে, মাছও দিতে হবে, মাংস দিতে হবে, এক একদিন এক একটা খাবার দিবেন, দেখবেন যে আপনার বাচ্চা খাচ্ছে। আর ক্রিমের ওষুধটা 6 মাস পর পর খাওয়াবেন। ধন্যবাদ। এখন রংপুর থেকেই আরেকজন আফরিন আক্তার। আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো যে আমার বাচ্চা মানে প্রতিক্ষণ ছটপট করে, তার মাথা গরম, আবার ভালো জিনিস সে নষ্ট করে ফেলে, আবার যে জিনিসটা ফেলতেছে নষ্ট করতেছে সেটা আবার ফেলে দেয়।
আর তার মাথার মধ্যে কয়েকটা চুল সাদা হয়ে গেছে, তার জেদ বেশি। ধন্যবাদ। অধ্যাপক তাহমিনা। আচ্ছা আচ্ছা মা, এটা একটু ডিফিকাল্ট। আপনার বাচ্চাটা অন্যরকম, অন্য ধরনের, সব বাচ্চার মতো না, একটু ডিফারেন্ট বাচ্চাটা। আপনি রংপুরে তো আছেন, আপনি রংপুরে যে শিশু বিশেষজ্ঞ আছে অথবা নিউরোলজির যে ডাক্তার আছেন তাকে একটু দেখাতে হবে। এই রোগটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। হ্যাঁ, একটু হাইপার অ্যাক্টিভ। কিছু কিছু বাচ্চা এরকম থাকে যে জিনিসপত্র ভাঙচুর করে, অন্য বাচ্চাদেরকে মারধর করে, কথা শুনে না, চিৎকার করে, চেঁচামেচি করে। এটা হাইপার অ্যাক্টিভিটির লক্ষণ। আপনাকে অবশ্যই একজন নিউরোলজিস্টকে দেখাইতে হবে যদি সম্ভব হয়, সেটা দেখান। না হলে রংপুরের যে চাইল্ড স্পেশালিস্ট আছেন তার কাছে নিয়ে গেলেও কিন্তু আপনাকে ওষুধ দিবেন, ঠিক হয়ে যাবে বাচ্চা। ধন্যবাদ। এখন কক্সবাজার থেকে আমাদের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মর্জিনা আক্তার। মর্জিনা আক্তার, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আমি এর বয়স হচ্ছে 8 বছর। আমি এর আগে প্রশ্নটা রাখছিলাম, ওর নখগুলো বিবর্ণ হয়ে উঠে যাচ্ছে। তো ওর ওজন হচ্ছে 18 কেজি। তো এই অবস্থায় আপনি যদি কোনো ওষুধ সাজেস্ট করেন। 8 বছর এর আগে বোধহয় আপনি প্রশ্নটা করেছিলেন, তাই না? অনেক ধন্যবাদ মা। 8 বছরে 18 কেজি কিন্তু একটু কম। হ্যাঁ, একটু বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ান, ঠিক আছে? পরিবারের খাবারটা একটু ভাত মাছ এগুলো দিবেন, ডিমটা খাওয়াবেন রেগুলার, একটু মাছ মাংস যতটুকু আপনার সামর্থ্যে কোলায় সবকিছু দিবেন। ওজনটা একটু বাড়াতে হবে, শাকসবজিও খাওয়াবেন। আর নখটা বিবর্ণ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নখে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। নখের ফাঙ্গাল ইনফেকশন। এখন আপনার আশেপাশে যদি কোনো স্কিনের ডাক্তার অথবা যদি চাইল্ড স্পেশালিস্ট থাকে তার কাছে যাবেন। ওটা ফাঙ্গাস, এটা কিন্তু ওষুধটা কিন্তু অবশ্যই একটা ওষুধ দিবেন, ওষুধ আপনাকে খাওয়াতে হবে সপ্তাহে একটা করে, এবং আপনাকে একটা মলম লাগাতে হবে, এবং মলমটা 3 মাস 4 মাস লাগাতে হবে, আর সপ্তাহে একটা করে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু আমি তো প্রেসক্রিপশন আপনাকে বলতে পারবো না এখানে। আপনি আপনার বাসার কাছাকাছি কোনো ডাক্তার থাকলে, স্কিনের ডাক্তার থাকলে তার কাছে যাবেন, অথবা শিশু বিশেষজ্ঞ, এটা কিন্তু অবশ্যই দেখাবেন। তা না হলে কিন্তু এই ফাঙ্গাসটা কিন্তু পুরো শরীরে ছড়িয়ে যাবে। ঠিক আছে মা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এখন গাজীপুর থেকে টেলিফোন লাইনে রয়েছেন আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, আপনি প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, যখন শিশু জন্মগ্রহণ করে তখন নবজাতক শিশুকে কি মায়ের শাল দুধ খাওয়ানো যাবে? পাশাপাশি শিশু জন্মগ্রহণের পর শিশুকে যে আগুনের ব্যবস্থা দিয়ে তাপ দেওয়া হয় তা কি যৌক্তিক কিনা? ধন্যবাদ। অধ্যাপক তাহমিনা। এটা একটুকু যৌক্তিক না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু অনেক পুরোনো দিনের কথাবার্তা বলছেন। হ্যাঁ, এটা যখন আমার জন্মের সময়, আপনার জন্মের সময় এগুলো করা হতো, এটা এক ধরনের কুসংস্কার। হ্যাঁ, যে বাচ্চা তাপ দেওয়া, এটা এখন মানুষ তো শিক্ষিত হচ্ছে, শিক্ষা মানুষকে আলোকিত করে। হ্যাঁ, আমরা একটু আলোকিত হতে চাই, বাচ্চাকে তাপ দিতে যে বাচ্চাকে পুড়ে নিয়ে আসে আমাদের কাছে। হ্যাঁ, এটা তাপ দেওয়ার দরকার নাই। যদি শীতকাল হয় তাহলে বাচ্চাকে গরম কাপড় দিয়ে ঢেকে রাখবেন, আর যদি গরমকাল হয় সাধারণ পাতলা কাঁথা বা পুরানা কাপড় দিয়ে ঢেকে রাখলেই যথেষ্ট। আর শাল দুধের ব্যাপার যেটা বলেছেন, যে বাচ্চার জন্মের পরপরই, এটা একদম সবার জন্য বলছি, আপনার মাধ্যমে আমি সবার জন্য বলছি, যে শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকে দিতে হয়। এটাকে বলে গোল্ডেন 1 আওয়ার। কারণ এই 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে যদি মায়ের দুধ খাওয়াতে পারি, তাহলে বাচ্চা খুব সুন্দরভাবে মায়ের দুধ টানার অভ্যাসটা হয়, এবং বাচ্চা মায়ের দুধ খেতে পারে। এবং এই যে প্রথম 3 দিন যে দুধটা আসে, সেই দুধটা হচ্ছে শাল দুধ। এবং একটা সময় ছিল, ওয়ান্স আপন এ টাইম, যখন এই দুধটা ফেলে দেওয়া হতো, গালিয়ে ফেলে দিত, বলতো যেটা হচ্ছে ডাইনির দুধ। এটা আসলে এখন তা বলে না, এখন বলে যে 3 দিন অবশ্যই মায়ের দুধ, বা যতটুকুই আসুক না কেন, এটা বাচ্চাকে বারবার খাওয়াতে হবে। কারণ এই শাল দুধ হচ্ছে শিশুর জীবনের প্রথম টিকা। শাল দুধ ফেলে দেওয়া যাবে না, শিশুকে অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে, এবং এরপরে শুধুমাত্র মায়ের দুধই খাওয়াতে হবে। এবং মায়ের দুধের কোনো বিকল্প নাই, কোটার দুধ কখনোই না, ফিডার কখনোই না। ফিডার যদি দেন তাহলে বাচ্চা মায়ের দুধ কখনো টানবে না। আর কারণ হচ্ছে ফিডারের নিপলটা হচ্ছে নরম, মায়ের নিপলটা শক্ত। দুটোর পাশাপাশি দিলে বাচ্চা বুঝতে পারে না কোনটা আসল মা, তখন বাচ্চা ফিডার খায়, মায়ের দুধ খায় না। আর এই প্রসঙ্গে একটা কথা, আমাদের যেহেতু সবাই অনেকেই শুনছেন, আমি একটু আপনাদের জন্য বলতে চাচ্ছি, যে মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, মা পরিবারের সব ধরনের খাবার খাবেন। আমাদের অনেক পরিবার আছে যে মাকে খেতে দেয় না, যে মাছ খাবে না, ইলিশ মাছ খাবে না, গরুর মাংস খাবে না, শাকসবজি খাবে না। হ্যাঁ, আমরা কিন্তু
সবাইকে রিকোয়েস্ট করছি যে মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় সেই ক্ষেত্রে মা অবশ্যই পরিবারের সব খাবার খাবেন এবং বেশি করে খাবেন, যাতে বাচ্চাটা মায়ের দুধ পায় এবং মায়ের শরীর যেন ভালো থাকে। ধন্যবাদ। আপনারা শুনছেন বিবিসি বাংলার ফোন ইন। প্রত্যেক শনি, সোম এবং বুধবার ফোন ইন অনুষ্ঠান হয়ে থাকে। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এখন আবারও চলে যাচ্ছি আজকের ফোন ইনে। এখন বগুড়া থেকে টেলিফোন লাইনে রয়েছেন কামরুন নাহার। কামরুন নাহার, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আমার বাচ্চার বয়স 2 বছর। ও হচ্ছে 4-5টা শব্দ ছাড়া আর কোনো কথা বলতে চায় না। ওর খাওয়ার অরুচির কারণে আমি ওকে মোবাইল ফোন দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো এই মোবাইল ফোনের কারণে হোক বা যে কারণে হোক, ও এখন মানে আমার কোনো কথাই শুনে না। দেখা যায় যে খেলতে খেলতে এত বেশি মনোযোগী হয়ে পড়ে যে সে আমার কোনো কথা শুনে না, রেসপন্ড করে না, কোনো কথা শেখাতে চাইলে কথা শেখে না। আর ওকে ছোটবেলা থেকে ফিডার খাওয়ানো হয়েছে, তার জন্য অনেক অ্যালার্জি প্রবলেম আছে। আর এখন ওকে আমি মোবাইলের অ্যাডিকশন থেকে বের করতে পারছি না, আর ওকে আমি কোনো কথা শেখাতে পারছি না সেভাবে। 4-5টা শব্দ ছাড়া কোনো কথাই বলে না। তো আমি এটার জন্য কি? আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন, এটা আজকালকার প্রবলেম, এটা সত্যি বলেছেন। আপনি নিজেই রোগ ডায়াগনোসিস করে ফেলেছেন যে মোবাইল। হ্যাঁ, মোবাইলের কথা, বাচ্চাকে যদি বেশি বেশি মোবাইল দিয়ে দেওয়া হয় অথবা টিভির সামনে বসিয়ে রাখা হয়, বাচ্চা টিভির কথা শুনে, মোবাইলের কথা শুনে, কিন্তু বাচ্চার কথা ওরা শুনে না, সেই জন্য বাচ্চা কথা বলে না। এটা তো একটু আপনার কথা আমি শুনলাম, আমার কথা আপনি শুনবেন, এটাই তো নিয়ম। হ্যাঁ, আপনি যেভাবেই হোক বাচ্চার সামনে থেকে মোবাইলটা সরিয়ে ফেলেন, তাকে গল্পের বই দেন, গল্প ছলে অনেক ছবির বই আছে, খেলনা আছে, সেগুলো বাচ্চার সামনে দেন, সেগুলো আস্তে আস্তে বাচ্চাকে এবং বাচ্চার সাথে বেশি করে কথা বলেন। তা না হলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু সুস্থ বাচ্চা হিসেবে কখনোই বেড়ে উঠবে না। কারণ 2 বছরের একটা বাচ্চা ছড়া বলার কথা, মিনিংফুল ওয়ার্ড বলার কথা, শব্দ বলার কথা। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কথা বলছেন এবং ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন যে আপনি মোবাইলটা সরিয়ে দেন এবং বাচ্চার সাথে কথা বলেন, কমিউনিকেট করেন এবং খেলনা দেন, ছবির বই দেখেন, ছবির বই দেখিয়ে চাঁদের বুড়ির গল্প বলেন, যে চাঁদের বুড়ি কি বলে বাবা বলো, এগুলো বাচ্চা কিন্তু আপনি বলবে। হ্যাঁ, আর 2 বছর হয়ে গেছে, এখন একটু ক্রিমের ওষুধ খাওয়ান। আপনি চাইলে একটা ভিটামিন খাওয়াতে পারেন, পরিবারের খাবারটা একটু চেঞ্জ করে দেন, কিন্তু মোবাইলটা ওর সামনে থেকে সরিয়ে দেন। ধন্যবাদ। এখন নীলফামারী থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন হাবিবা আক্তার। হাবিবা আক্তার, আপনি প্রশ্নটি করুন। আমার বাচ্চার বয়স হলো 9 বছর। খাওয়ার রুচি কম, বাড়ন্ত কম, রাগ বেশি, জেদ করে, নিজের গায়ে নিজে মারে, চুল টানে, মাথায় মারে, বুঝে কম, কামড়ও দিতে চায় মাঝে মাঝে, পা ব্যথা করে, অ্যালার্জির প্রবলেম হচ্ছে। আর ও পড়াশোনা করতে মোটেই চায় না, সারাদিন কার্টুন ছবি দেখতে চায় আর কোনো কথাই শোনে না। ধন্যবাদ। অধ্যাপক তাহমিনা। সেই তো একই কথা আসছে মা, আপনার কার্টুনটা আপনি কেন দেখানোর অভ্যাস করালেন? হ্যাঁ, অভ্যাসটা এখনো সময় আছে, আস্তে আস্তে বন্ধ করেন, ওকে নিয়ে একটু বাইরে যান, একটু গল্প করেন, ওর সাথে ওকে সময় দেন, একটু কোয়ালিটি টাইম দেন। আর আপনি রাগারাগি করবেন না। আপনি যদি আমার মনে হচ্ছে যে আপনি খুব ওর সাথে রাগারাগি করেন, তার ফলে ও কিন্তু আপনার কাছ থেকে রাগটা সে পেয়েছে। এবং আমার মনে হয় যে ওকে বোধহয় থাইরয়েড ফাংশন টেস্টটা করাতে হবে, যে কেন অমনোযোগী, কেন সে স্বাস্থ্য বাড়ছে না। আপনি থাইরয়েড ফাংশন টেস্টটা করাবেন, দরকার হলে রংপুরে যান অথবা নীলফামারীতে করাতে পারলে করাবেন। আর ওকে এই কার্টুন দেখা থেকে আস্তে আস্তে বন্ধ করতে হবে। যে কথাগুলো একটু আগে আমি বলে ফেলেছি, তাকে রাগ করে, তাকে মারধর করে কিন্তু আপনি 9 বছর হয়ে গেছে, এখন কিন্তু আর ফেরানোর সময় নাই। এখন তাকে আদর করে, তাকে ভালোবেসে কিন্তু আপনাকে কাছে ডাকতে হবে। এবং সে যদি ভালো কোনো কিছু বলে, ভালো কাজ করে, তাহলে সেটা প্রশংসা করবেন, যে বাহ তুমি তো বাবা এটা সুন্দর করেছো, সুন্দর লিখেছো, এটা প্রশংসা করবেন। এবং তার সাথে সাথে একটু তাকে আদর দিয়ে, যত্ন দিয়ে, স্নেহ দিয়ে তাকে একটু কথা বুঝিয়ে বলবেন এবং তাকে থাইরয়েড টেস্টটা করে ডাক্তারকে দেখাবেন। ধন্যবাদ আজকের অতিথি অধ্যাপক তাহমিনা বেগম। আপনাকে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে টেলিফোন লাইনে ছিলেন, সুযোগ দিতে না পেরে দুঃখ প্রকাশ করছি। অনুষ্ঠান শোনার জন্য আপনাদের ধন্যবাদ। এখন শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি বিবিসির লন্ডন স্টুডিওতে পুলক গুপ্তের কাছে। ধন্যবাদ কাদির। শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে ফোন ইন। অনুষ্ঠান শেষ করবার আগে আজকে প্রধান খবর আরেকবার। ইসলামকে কেন্দ্র করে ফ্রান্স তুরস্ক বিবাদের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে রম্য সাময়িকী শার্লি এবদো। তুরস্ক যার তীব্র নিন্দা করেছে। আর বাংলাদেশে চিংড়ি মাছের মাথায় জেলি ঢুকিয়ে তা বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠার পর পুলিশ
বাজারে অভিযান চালাচ্ছে। শেষ করছি পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ বাংলাদেশের সময় আগামীকাল সন্ধে 7:30টায়, ভারতের সময় 7টায় শুনবেন আশা করে। আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।